গাব্বু মোহাম্মদ জাফর ইকবাল পর্ব ১। খাবার টেবিলে বসে আব্বু এদিক সেদিক তাকালেন, তারপর জিজ্ঞাসা করলেন, গাব্বু খেতে আসে নাই? আব্বুর কথাটা একটা প্রশ্নের মতো শোনালেও এটা আসলে প্রশ্ন না, কারণ দেখাই যাচ্ছে গাব্বু নাই। সে কখনো কোথাও থাকে না, তাকে আনতে হয়, প্রথমে ডাকাডাকি করতে হয়, তারপর চেঁচামেচি করতে হয়, সবার শেষে কাউকে গিয়ে তাকে ধরে আনতে হয়। আব্বু ডাকাডাকি করে শুরু করলেন, গাব্বু খেতে আয়। গাব্বু কোনো সাড়া শব্দ করল না। তখন আম্মু চিৎকার করলেন, এই গাব্বু, ডাকছি কথা কানে যায় না? এবারেও গাব্বু উত্তর দিল না। উত্তর দেবে সেটা অবশ্যই কেউ আশা করেনি। টুনি তখন গাব্বুকে ধরে আনার জন্য উঠে দাঁড়ালো, তখন সবাইকে অবাক করে দিয়ে গাব্বু নিজেই হাজির হলো। সে অবশ্যই এমনি এমনি হাজির হলো না, সে হাজির হলো ঘুরতে ঘুরতে। দুই হাতে দুই দিকে ছড়িয়ে দিয়ে সাইক্লোনের মতো ঘুরতে ঘুরতে খাবার টেবিলের সামনে অগ্রসর হতে থাকে। গাব্বুকে এভাবে ঘুরতে ঘুরতে এগিয়ে আসতে দেখে কেউই একটু অবাক হলো না, তার কারণ সে সবসময় এরকম কিছু না কিছু করছে। তারপরেও আব্বু আর আম্মু সবাই তাকে ভান করে বলল। আব্বু বললেন, এটা কি হচ্ছে গাব্বু? আব্বু বল গাব্বু বলল, কিছু না। আম্মু বলল, কিছু না মানে? এভাবে ঘুরছিস কেন? গাব্বু কোনো উত্তর দিল না। তখন আম্মু ধমক দিয়ে বলল, এভাবে ঘুরলে মাথা ঘুরবে না? থামবি? গাব্বু বলল, এই তো থামছি আম্মু, আর 1 সেকেন্ড। গাব্বু তখনই থামলো না, আরও কিছুক্ষণ পাক খেলো, তারপর ঘুরতে ঘুরতে বসার জন্য এগিয়ে এলো। টুনির চেয়ারে ধাক্কা খেলো। মিঠু চেয়ার ধরে তাল সামলে কোনো মতে নিজের চেয়ারে ধপ করে বসে পড়ল। গাব্বু মনে হতে থাকে তার কাছে সব কিছু ঘুরছে, তার সাথে সাথে সে নিজেও ঘুরছে। মনে হতে থাকে সে এখনই বুঝি উল্টে পড়ে যাবে, তাই সে শক্ত করে টেবিলটা ধরে রাখলো যেন তারা পড়ে না যায়। গাব্বু চোখ বড় বড় করে তাকিয়ে রইল, সবাইকে ঝাপসা ঝাপসা দেখছে। আস্তে আস্তে সবাই স্পষ্ট হতে শুরু করলো। সবাই গাব্বুর দিকে একদৃষ্টে তাকিয়েছিল। মাথায় উস্কো খুস্কো চুল, চোখে বড় ফ্রেমের চশমা, চরকি মতো ঘোরার কারণে মুখে লালচে আভা, নাকের ওপর বিন্দু বিন্দু ঘাম। আব্বু গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, গাব্বু, এখানে কি হচ্ছে বলবি? গাব্বু হাসি মুখে বলল, একটা এক্সপেরিমেন্ট করলাম। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু কিসের এক্সপেরিমেন্ট? গাব্বু সবার দিক তাকালো, তারপর নিঃশ্বাস ফেলে বলল, তোমরা মনে হয় বুঝবে না। গাব্বুর বয়স তখন মাত্র 12, কিন্তু এরই মাঝে তার চুলের ডগা থেকে পায়ের নখ পর্যন্ত সে পুরোপুরি বৈজ্ঞানিক। সেটি কোনো বড় সমস্যা হওয়ার কথা না, কিন্তু সে যেহেতু প্রতি মুহূর্তে কোনো না কোনো কিছু বৈজ্ঞানিক পরীক্ষা করছে এবং তার বেশিরভাগই পরীক্ষায় ধকলগুলো বাসার সবাইকে সহ্য করতে হচ্ছে, তাই বাসার সবাই এক্সপেরিমেন্ট শব্দটার সাথে অ্যালার্জির মতো হয়ে গেছে। তাই যখন গাব্বু তার বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টের কথা সবাইকে বোঝানোর চেষ্টা করে, অন্যরা অনেক সময় তার গুরুত্বটা গাব্বুর মতো করে বুঝতে পারে না। আব্বু মুখে গম্ভীর্য ধরে রেখে বললেন, চেষ্টা করে দেখো, বুঝতেও তো পারি। একটা বৈজ্ঞানিক বিষয় বোঝানোর সুযোগ পেয়ে এবার গাব্বুর চোখে মুখে ঝলমল করে ওঠে। সে চোখ বড় বড় করে বলল, তোমরা সবাই নিশ্চয় ভাবো যে কান দিয়ে আমরা সবাই শুধু শুনি, এটা ঠিক না। মিঠুর বয়স 8, এই বাসায় শুধু মিঠুই এখনও গাব্বুর বৈজ্ঞানিক গবেষণার জন্য মাঝে মাঝে একটু উৎসাহ ধরে রাখতে পেরেছে। সে চোখ বড় বড় করে বলল, আমরা কান দিয়ে কি দেখি? ধুর গাধা, কান দিয়ে আবার দেখবো কেমন করে? তাহলে কানের ভেতরে ছোট ছোট টিউবের মাঝখানে একরকম তরল পদার্থ আছে, সেটা ব্রেনের মাঝে সিগন্যাল পাঠায়। সেই সিগন্যাল দিয়ে ব্রেন বুঝতে পারে আমি কোথায় আছি, তাই আমরা পড়ে যাই না। সেই জন্য যদি ঘোরে তাহলে কানের ভেতরে ছোট ছোট টিউবের মাঝে সে তরল পদার্থ ওলটপালট হয়ে যায়, আর তখন আর ব্যালেন্স থাকে না, মাথা ঘোরায়। সবাই এ ধরনের অবিশ্বাসের ভঙ্গি করে গাব্বুর দিকে তাকিয়ে বলল, তোমরা আমার কথা বিশ্বাস করলে না? ঘুরে দেখো, ঘুরে দেখো আমার মতো। আম্মু বলল, অনেক হয়েছে, বাসায় একজন পাগল আছে সেইটাই বেশি, এখন সবাই মিলে পাগল হতে হবে কেন? গাব্বু বলল, পাগল? পাগল কেন হব? তুমি আসো, তোমাকেই দেখাই আম্মু, খুব সোজা এক্সপেরিমেন্ট। গাব্বু আম্মুকে ঘোরানোর জন্য উঠে দাঁড়ালো। আম্মু মাথা নেড়ে বলল, ব্যাস, অনেক হয়েছে, তোর এক্সপেরিমেন্টের জ্বালায় আমাদের জীবন শেষ। টুনি টেবিলে থাবা দিয়ে বলল, কি হয়েছে আম্মু, তোমাদের জীবন শেষ? তোমাদের জীবন কেন শেষ হবে? জীবন যদি শেষ হয় তাহলে সেটা হচ্ছে আমার। টুনি গাব্বু থেকে 2 বছরের বড়। এই বাসায় গাব্বুর সাথে সবচেয়ে বেশি ঝামেলা হয় টুনির। সে ছিমছাম শান্তশিষ্ট মেয়ে, তার সব কিছু নিয়মমাফিক, সাজানো গোছানো। গাব্বু হচ্ছে ঠিক তার উল্টো। টুনির সব নিয়মকানুন, সাজানো গোছানো ছিমছাম জীবন গাব্বুর কারণে উলটপালট হয়ে যাচ্ছে। টুনি বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, গাব্বু, কি করে তোমরা এই
টের পাও না? টের পাই আমি। বুকে থাবা দিয়ে বলল, আমি। মিঠু পাশে দাঁড়িয়ে বলল, আর আমি। গাব্বু মুখ শক্ত করে বলল, কেন, আমি কি করেছি? টুনি বলল, তুই কি করিসনি? সেই দিন তুই আর এত বড় গোবদা কোলা ব্যাঙ ঘরের ভেতর নিয়ে আসিসনি? বিছানার নিচে তুই গামলায় পচা জিনিস রেখে দিসনি? আম্মু সমান উৎসাহে যোগ দিল, আমার রিমোট কন্ট্রোল গাড়িটা তুমি নষ্ট করে দাওনি? এখন সামনে পিছে যায় না, শুধু এক জায়গায় ঘোরে। টুনি টেবিলে থাবা দিয়ে বলল, আমার মোবাইল ফোনটা তুই নষ্ট করিসনি? ক্যালকুলেটরের বাজারটা বাজিয়ে দিসনি? গাব্বু হালকা এক ধরনের বিস্ময় দিয়ে টুনির দিকে তাকিয়ে রইল। টুনি আর মিঠু যে কথাগুলো বলছে সেগুলো সত্যি, কিন্তু সেগুলো কেন অভিযোগ করার মতো তো সেটা বুঝতে পারছে না। কয়েকদিন আগে সন্ধ্যাবেলা বাসায় আসার সময় সে বিশাল একটা কোলা ব্যাঙ লাইট পোস্টের নিচে বসে মহানন্দে লাইট পোস্টের নিচে পড়ে থাকা পোকা খাচ্ছে। গাব্বুকে দেখে সেই কোলা ব্যাঙ লাফ দিয়ে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু গাব্বু তাকে ধরে ফেললো। বিশাল সেই কোলা ব্যাঙ তার হাত থেকে পিছলে বেরোবার চেষ্টা করলো, কিন্তু গাব্বু ছাড়লো না। বাসায় নিয়ে এলো। ব্যাঙটাকে দেখে টুনি লাফিয়ে নিজের বিছানায় আতঙ্কে চিৎকার করে থাকে। গাব্বু অবাক হয়ে বলল, কি হয়েছে? তুই হাতে এত বড় একটা ব্যাঙ রেখেছিস কেন? পালাবো। পালবি? কোথায় পালবি? কেন? আমার ঘরে, বলে সে ব্যাঙটাকে ছেড়ে দিয়ে আর ব্যাঙটা ছাড়া পেয়ে কয়েক লাফ দিয়ে বিছানার নিচে ঢুকে গেল। টুনি চিৎকার করতে লাগলো, এক্ষুনি ব্যাঙটাকে বাইরে ফেলে দিয়ে আয়, বাইরে ছেড়ে দিয়ে আয় বলছি, না হলে তোকে খুন করে ফেলবো। গাব্বু কিছুতেই বুঝতে পারলো না কেন আপু ব্যাঙের জন্য তাকে খুন করে ফেলা হবে। সে দুর্বলভাবে চেষ্টা করলো, আপু, ব্যাঙ খুবই শান্তশিষ্ট, এটা বিছানার নিচে থাকবে, পোকামাকড় খাবে, তুমি তো তেলাপোকাকে ঘেন্না করো, আর এই ঘরে কোনো তেলাপোকা আসতে পারবে না, আমার ব্যাঙ খপ করে খেয়ে ফেলবে। টুনি বলল, তেলাপোকা খাওয়ার জন্য আমার কোনো সাপ ব্যাঙের দরকার নেই। গাব্বু বলল, আপু, কোনো ব্যাঙের চোখের নিচে বিষাক্ত গ্ল্যান্ড থাকে, এটা কোনো ব্যাঙ না, এটা কোলা ব্যাঙ, পরিষ্কার পরিচ্ছন্ন। টুনি চিৎকার করে বলল, চাই না আমার পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাঙ। চেঁচামেচি শুনে আব্বু আম্মু সবাই চলে এলো। গাব্বু অবাক হয়ে দেখলো বাসার সবাই টুনির পক্ষে, কেউ তার পক্ষ নেই। একটা কোলা ব্যাঙ পোষার পক্ষে যুক্তিটা কেউ দেখতে পেল না। গাব্বু তখন খুবই মন খারাপ করে বিছানার নিচে গিয়ে ব্যাঙটাকে ধরে আবার লাইট পোস্টের নিচে ছেড়ে দিয়ে এলো। সে এখনও বুঝতে পারছে না কেন বাসায় আসার পর সাবান দিয়ে গোসল করতে হলো। বিছানার নিচে গামলা গামলা পচা জিনিস রেখে দেওয়ার কথাটা অবশ্যই অতিরঞ্জন। সে মোটেও গামলা গামলা পচা জিনিস রাখেনি, মাত্র দুটো প্লেটে ময়দা দিয়ে তৈরি লেই রেখে দিয়েছিল। একটার মাঝখানে সে একটু থুতু ফেলেছে, অন্যটা পরিষ্কার। তারপর দুটোই প্লাস্টিক দিয়ে ভালো করে ঢেকে বিছানার নিচে রেখে দিয়েছে। মানুষের মুখের মাঝে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া থাকে, সেই থুতুর সাথে সেই ব্যাকটেরিয়া ময়দার তৈরি লেয়ের মাঝখানে জায়গা নিয়েছে। আস্তে আস্তে সেই ব্যাকটেরিয়াগুলো বাচ্চা কাচ্চা দিয়েছে, নাতিপুতি দিয়েছে, সেই নাতিপুতিদের আবার নাতিপুতি হয়েছে। প্লেটের মাঝে ব্যাকটেরিয়াদের কি বিচিত্র কলোনি! গাবু প্রতিদিন মুগ্ধ হয়ে সেগুলো দেখে। সেখান থেকে ধীরে ধীরে একটা পচা গন্ধ বেরোতে শুরু করেছে, কিন্তু সেটা তো হওয়ারই কথা। কে শুনেছে ব্যাকটেরিয়ার কলোনি থেকে মিষ্টি গন্ধ বের হয়? সপ্তাহখানেক যাওয়ার পর টুনি শুধু নাক কুঁচকে গন্ধ নেয় আর বলে, ঘরের মাঝে পচা গন্ধ কিসের? গাব্বু না শোনার ভান করে। শেষে একদিন টুনি খুঁজে শুরু করলো এবং সত্যি সত্যি বিছানার নিচে দুটো থালা পেয়ে গেল। একটার মাঝে বিশাল ব্যাকটেরিয়া কলোনি, সেখানে কি চমৎকার রং, কি বিচিত্রভাবে সেটা বেড়ে উঠছে। অন্যটাতে কি সুন্দর ফাঙ্গাস। আব্বু অবাক হয়ে আবিষ্কার করলো, টুনি এই অসাধারণ সৌন্দর্যের কিছু লক্ষ্য করলো না। নাক চেপে ধরে বমি করে দেয় সে, ভঙ্গি করতে থাকে। চিৎকার করে সে সারা বাসা মাথায় তুলে ফেললো। আব্বু আম্মু এসে টুনির পক্ষ নিলেন, আর গাব্বু এত চমৎকার ব্যাকটেরিয়া কলোনি টয়লেটে ফ্লাশ করে দেওয়া হলো। কি দুঃখের ব্যাপার! মিঠুর রিমোট কন্ট্রোল গাড়িটা যে এক জায়গায় ঘোরে সেটা সত্যি, কিন্তু সেটা তো করার কথা। গাব্বু প্রথমে গাড়িটা খুলে ভেতরে কি আছে দেখেছে। মোটরের চাকাগুলো ঘোড়ায়, সেই মোটরের কানেকশন উল্টে দিয়ে দেখার চেষ্টা করেছিল গাড়ি যখন সামনে যাওয়ার কথা তখন পেছনে, আর পেছনে যাওয়ার কথা সামনে যায় কিনা। যখন গাড়িটার সবগুলো স্ক্রু লাগানোর চেষ্টা করলো তখন অবাক হয়ে দেখলো যে দুটো স্ক্রু বেশি। কি আশ্চর্য! এই দুটো বাড়তি স্ক্রু কোথা থেকে এসেছে বুঝতে পারলো না। গাড়ি নাড়ালে অবশ্যই ভেতরে কিছু একটা খটর মটর করে, মনে হচ্ছে ঠিক করে লাগেনি। কাজেই গাব্বু আবার গাড়িটা খুলে ফেললো। পুরোটা ঠিক করে লাগানোর পরে গাব্বু অবাক হয়ে লক্ষ্য করলো এবার 3টা স্ক্রু বেঁচে গেছে। গাড়ির ভেতরে খটর মটর শব্দটা নেই, কিন্তু নতুন ঠুন ঠুন এক ধরনের শব্দ শোনা যাচ্ছে। সে আবার খুলে
ঠিক করতে ফেলতে চাইছিল, কিন্তু মিঠু চিৎকার করে বাসা মাথায় তুলে ফেললো, তাই গাব্বু আর ঠিক করতে পারলো না। এখন গাড়িটা বাঁকা হয়ে ঘুরপাক খেতে থাকে। গাব্বুকে যে গাড়ি ঠিক করতে দেয়নি সেটা তো আর তার দোষ হতে পারে না। মোবাইল ফোন আর ক্যালকুলেটরের বিষয়টা একটু জটিল। সে বইয়ে পড়েছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লের মাঝে পোলারাইজার থাকে। একটা পোলারাইজার ব্যবহার করার অনেক দিনের শখ। ক্যালকুলেটর খুলে সে এক টুকরো প্লাস্টিকের মতো জিনিস বের করেছে, সেটা পোলারাইজার কিনা তা বোঝার জন্য আরেকটা পোলারাইজার দরকার। গাব্বু ভাবছিল হয়তো টুনির মোবাইলের ওপরে একটা পোলারাইজার থাকতে পারে। সেটা যখন খোলার চেষ্টা করেছে ঠিক তখন টুনি এসে হাজির, সাথে সাথে চিৎকার চেঁচামেচি। গাব্বু বিষয়টা ব্যাখ্যা করারই সুযোগ দিল না। আজকে খাবার টেবিলে সবার সামনে আলোচনাটা শুরু হয়ে একদিক ভালোই হয়েছে, সে কথাগুলো গাব্বু আগে বলতে পারেনি, এখন সেটা বলা যাবে। কাজেই সে গলা পরিষ্কার বলা শুরু করলো, আপু তুমি যেগুলো বলছো সেগুলো সত্যি না। আসলে হয়েছে কি, আম্মু তখন ভাতের চামচ দিয়ে টেবিলে ঠকাস করে মেরে বললেন, ব্যাস অনেক হয়েছে, দিন রাত শুধু ঝগড়া ঝগড়া, তোরা কি কখনো মিলেমিশে থাকতে পারবি না? গাব্বু বলল, আম্মু আমি মোটেই ঝগড়া করছি না। আম্মু গলা উঁচিয়ে বলল, আমি কোনো শব্দ শুনতে চাই না, মুখ বন্ধ করে খা। এরকম অবৈজ্ঞানিক কথা গাব্বু প্রতিবাদ না করে পারল না। মুখ বন্ধ করে মানুষ কেমন করে খাবে? সে বলল, আম্মু মুখ বন্ধ করে খাওয়া অসম্ভব, ইন্টারভেনাস। আম্মু টেবিলে থাবা দিয়ে বলল, আর একটাও কথা না। কাজেই সবাই চুপ করে খেতে শুরু করলো। গাব্বু আজকেই জেনেছে কেমন করে লবণের মাঝে আয়োডিন আছে কি নেই সেটা পরীক্ষা করা যায়। তার জন্য দরকার কয়েকটা ভাত, এক টুকরো লেবু, একটুখানি লবণ। টেবিলের ওপর সব কিছু আছে। গাব্বু চাইলে সেই এক্সপেরিমেন্টটা করতে পারে, কিন্তু এখন সাহস করলো না। তাই বৈজ্ঞানিক গবেষণা নিয়ে টুনি এতটা কিছু বলেছে, মিঠু নালিশ করেছে, তার মাঝেই এক্ষুনি যদি সে আবার এক্সপেরিমেন্ট করা শুরু করে তাহলে তার উপর শুধু ঝড় না সাইক্লোনও শুরু হয়ে যেতে পারে।